হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী তোমাদের সাথে চলে এসেছি আরো পলিটির খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আজকের টপিক হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। আজকে আমরা রাষ্ট্রপতির বিষয়ে আলোচনা করবো আজকের ক্লাসের ভিতরে। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রাষ্ট্রপতির যে টপিকটা, এই টপিক থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে কম্পিটিটিভ এক্সাম গুলোতে, সেজন্য আমরা কিন্তু আলোচনা করবো। বা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আর কি, ইন্ডিয়ান কনস্টিটিউশনের বলতে পারো, বা ইন্ডিয়ান যে পলিটি আমাদের যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা। তাহলে চলো ক্লাসে যাব। খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তোমরা যারা যারা ক্লাসটি করতে চাইছো বা করছো তারা সুন্দরভাবে এবং নোটবুক নিয়ে বসে পড়ো। সমস্ত কিছু তো আর কি পিপিটির ভিতরে দেওয়া সম্ভব হয় না, যে জন্য যেগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সেগুলো আমরা কিছু বলে দেবো, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে দেবো। এবং ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। যেগুলো দরকার হবে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, যে ইনফরমেশন গুলো তোমাদের আর কি দরকার হবে। আর প্রত্যেকটা বিষয় খুব ভালো করে বুঝে নেবে, যাতে করে আর কি তোমাদের কোনো রকম ধারণার বিষয়ে যেন কোনো রকম কনফিউশন না থাকে, সংশয় যেন না থাকে। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে মানে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেই বিষয়ে পরিষ্কার করার চেষ্টা করবো ধারণা। তাহলে চলো ক্লাসে যাবো। আমি আশা করবো এই ক্লাসটি করলে তোমাদের রাষ্ট্রপতির বিষয়ে সমস্ত ধারণা একদম সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের কোশ্চেনের অ্যান্সার করতে কোনো রকম অসুবিধা হবে না। চলো তাহলে ক্লাসে যাব। আর ক্লাসে যাওয়ার আগে একটা কথা বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি সত্ত্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও বা ক্লাসের আপডেট আসার সাথে সাথে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। চলো তাহলে ক্লাসে যাব। আজকের টপিক আমাদের রাষ্ট্রপতি। ক্লিয়ার? আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, আমাদের বর্তমান প্রেসিডেন্ট কে? আমাদের বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু, তাই তো? এবং আমাদের যদি আমাদের ভারতের ইতিহাসে বলা যায় বা ভারতের সংবিধানে যে প্রথম মহিলা রাষ্ট্রপতি যদি জিজ্ঞাসা করা তাহলে কিন্তু বলতে হবে প্রতিভা প্যাটেল। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে। আর হচ্ছে আমাদের বর্তমানে যে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হচ্ছে যে আদিবাসী সম্প্রদায় থেকে প্রথম আর কি রাষ্ট্রপতি হচ্ছে দ্রৌপদী মুর্মু, এটা যিনি আর কি বর্তমান রাষ্ট্রপতি 2022 থেকে আর কি। ক্লিয়ার? তাহলে রাষ্ট্রপতির বিষয়ে আমরা একটা কথা, প্রথমে একটা ছোট্ট ওভারভিউ তৈরি করে নেব। সেটা কি? রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের প্রথম নাগরিক বলি আমরা রাষ্ট্রপতি, তাই তো? আর রাষ্ট্রপতি হচ্ছে ঐক্য এবং সংহতির প্রতীক। আরো বলি কি, রাষ্ট্রপতি বলি বলতে এগুলোই সব মানে আর কি তথ্য। রাষ্ট্রপতি হচ্ছে যে শাসনতান্ত্রিক প্রধান, রাষ্ট্রের শাসনতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। যতই আমরা সেটাকে মানে রাষ্ট্রপতি পদকে নিয়মতান্ত্রিক শাসক বলি, কিন্তু খাতায় কলমে কিন্তু রাষ্ট্রপতি প্রধান। ক্লিয়ার? সে তাকে পরিচালনা কিন্তু করে হচ্ছে প্রধানমন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রীর সুপারিশে বা প্রধানমন্ত্রী তথা মন্ত্রী পরিষদের সুপারিশে কিন্তু রাষ্ট্রপতিকে চলতে হয়, যেটা 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করে এইরকম পরিস্থিতি করা হয়েছে। রাষ্ট্রপতিকে আর কি মন্ত্রী পরিষদ বা প্রধানমন্ত্রীর সুপারিশ মানতে আর কি রাষ্ট্রপতি বাধ্য হবে। ক্লিয়ার? এটা মনে রাখবে। আর আরেকটা বিষয় যদি বলি, যে যেহেতু এই নিয়মতান্ত্রিক শাসক, এই বিষয়টা আমি বললাম, এই বিষয়ে কিন্তু একটা জিনিস আমরা মনে রাখতে পারি, মানে এটা কি খুব সহজে মনে রাখার একটা ধারণা বলতে পারো, যে কি রাষ্ট্রপতিকে আমরা বলতে পারি যে যেগুলো আর কি যে কার ওনার্স যারা আছেন না, তাদের সাথে কার ওনার্স এবং যে তারা আর কি ড্রাইভার। ক্লিয়ার? সেই বিষয়টা, এই কনসেপ্টটাকে যদি মাথায় ভালো করে নিয়ে নিতে পারো তাহলে কিন্তু বুঝতে পারবেন রাষ্ট্রপতি আর যে প্রধানমন্ত্রীর এই যে ক্ষমতার বিষয়ে যদি বলো বা তাদের বিষয়ে যাবতীয় বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে কার ওনার, একজন যে কার ওনার, সেই কার ওনার সে কিন্তু গাড়িকে সবসময় পরিচালনা করে। মানে সেই কার ওনার মানে অর্থাৎ সেই কারের নাম, মানে গাড়িটার নাম কিন্তু আছে কি কাগজে কলমে কি সেই মালিকের নামে, কিন্তু সে কিন্তু গাড়ি চালানে, এমনকি তিনি গাড়ি চালাতেও জানেন না। বিষয়টা সেটা বলছি না, ব্যাপার হচ্ছে যে সেই গাড়ির মালিক যে তার নামে কাগজপত্র, কিন্তু গাড়িটাকে কিন্তু ড্রাইভ করছে মানে চালাচ্ছে সেই চালক বা ড্রাইভার। তাহলে বোঝা গেল? এইবার গাড়ির যাবতীয় এই গাড়িটা হচ্ছে আমাদের দেশকে যদি কন্ট্রোল করা যায়। ক্লিয়ার? এই দেশ হিসেবে আর কি দেশটা হচ্ছে আমাদের গাড়ি। ক্লিয়ার? এইবারটা তোমরা ভেবে দেখো, রাষ্ট্রপতি হচ্ছে গাড়ির মালিক বা দেশের মালিক হচ্ছে রাষ্ট্রপতি, আর পরিচালনা করছে কে? প্রধানমন্ত্রী। অর্থাৎ চালককে আমরা যদি প্রধানমন্ত্রীকে যদি আমরা চালকের স্থানে বসাই আর কি, তাহলে কিন্তু আমাদের ধারণাটা একদম সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে। তার কারণ হচ্ছে দেখো তোমরা, যে গাড়ির মালিক সে কিন্তু জানে, মানে সে কিন্তু বুঝতে পারবে না যে কোন বিষয় গাড়ির কোন পার্টসটা মানে বদল করতে হবে বা কোন সার্ভিসিং করতে হবে, কি করতে হবে, টায়ার বদলাতে হবে, যাবতীয় বিষয় এই বিষয়গুলো কিন্তু
যাবতীয় মানে প্রথমে কিন্তু অনুভব করে চালক, অর্থাৎ যদি ভাবো যে দেশের যাবতীয় বিষয়, সেই বিষয়টা অনুভব করেন কে? প্রধানমন্ত্রী। তিনি যাবতীয় সুপারিশ করেন রাষ্ট্রপতিকে। তেমন ঠিক যেমন দেখো চালক যেমন বলে যে মালিককে, যে মালিক এই অবস্থা হয়েছে, গাড়িকে নতুন সার্ভিসিং করতে হবে বা একটা পার্টস পাল্টাতে হবে, ক্লিয়ার? এই হচ্ছে যে ব্যাপার। এইরকম ঠিক তেমন তাহলে ভাবো যে গাড়ির মালিক এবং গাড়ির চালক অর্থাৎ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, বিষয়টা এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো, ক্লিয়ার? এটা কিন্তু কোনো বইয়ের বিষয় না, এটা আমি তোমাদের খুব সহজ একটা ধারণা দেওয়ার জন্য একটা প্রয়াস বলতে পারো। তাহলে চলো বিষয় দেখুন, ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম রাষ্ট্রপতির বিষয়টি। এই দেখো, এই হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। এটা খুবই বোকা বোকা ব্যাপার, তবুও আর কি ছবিটা দিয়েছি, ক্লিয়ার? দ্রৌপদী মুর্মু, তিনি আর কি যে কোশ্চেন আর কি জিকের কোশ্চেন বলতে পারো, যে আদিবাসী সম্প্রদায় থেকে আর কি, যে আদিবাসী সম্প্রদায়ের আর কি প্রথম রাষ্ট্রপতিকে তিনি হচ্ছেন যে দ্রৌপদী মুর্মু, ক্লিয়ার? এইবারটা দেখো, এইবার রাষ্ট্রপতির বিষয়ে যে ইনফরমেশন গুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে, দেখো আমি প্রথমেই বলেছি যে ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় শাসন বিভাগের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, তাই আমি বলেছি শাসন বিভাগের প্রধান। এইবার এই শাসন বিভাগ গঠিত হয় কাদের নিয়ে? এই শাসন বিভাগ গঠিত হয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তথা মন্ত্রী পরিষদ এবং অ্যাটর্নি জেনারেল। তাহলে আমাদের শাসন বিভাগ নিয়ে কাদের নিয়ে গঠিত? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং অ্যাটর্নি জেনারেল নিয়ে কিন্তু আমাদের রাষ্ট্রের বা কেন্দ্রের শাসন বিভাগ গঠিত। আর এই শাসন বিভাগের প্রধান হচ্ছে কে? রাষ্ট্রপতি, ক্লিয়ার? তাহলে বোঝা গেল। দেখো আমি এখানে দিয়ে দিয়েছি যে মানে কেন্দ্রীয় শাসন বিভাগ গঠিত হয় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, অ্যাটর্নি জেনারেল নিয়ে, ক্লিয়ার? তাহলে বোঝা গেল কি নিয়ে আমাদের প্রশাসনিক বিভাগ তৈরি হচ্ছে। আমাদের কোশ্চেন দিয়ে দিতে পারে অ্যাটর্নি জেনারেল কোন বিভাগের অংশ, আমরা তো বা আর কি বলতে যে উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি কোন বিভাগের অংশ, এরকম আমাদের কোশ্চেন দিতেই পারে, ঠিক আছে? যদি বলে প্রধানমন্ত্রী কোন বিভাগের অংশ, তো আমরা কোন বিভাগ দেবো, তখন তো আমাদের হাতে বেড়াতে হবে। এই জন্য প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে মাথায় নিয়ে চলবে। এরপর যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ভারতীয় ইউনিয়নের, আমাদের যে ভারতীয় ইউনিয়নের শাসন ব্যবস্থা রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় প্রধান হলেন রাষ্ট্রপতি। তাহলে কেন্দ্রীয় শাসন ব্যবস্থার প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। কখনো যেন প্রধানমন্ত্রী করে দিও না, ক্লিয়ার? মানে খাতায় কলমে কিন্তু রাষ্ট্রপতি প্রধান, যিনি জনগণের দ্বারা পরোক্ষভাবে 5 বছরের জন্য নির্বাচিত হয়, ঠিক আছে? জনগণের দ্বারা নির্বাচিত হন 5 বছরের জন্য, ক্লিয়ার? 5 বছরের জন্য। আর কি তিনি রাষ্ট্রের প্রথম নাগরিক তথা ঐক্য এবং সংহতির প্রতীক। তাহলে রাষ্ট্রের প্রথম নাগরিক এবং ঐক্য এবং সংহতির প্রতীক হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। তাহলে এই স্লাইডে ইনফরমেশন দিয়ে গেলাম। প্রশাসনিক বিভাগ গঠিত হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং অ্যাটর্নি জেনারেল, ক্লিয়ার? আর কি তিনি হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে দেশের ঐক্য এবং সংহতির প্রতীক। এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? এইবারটা চলো নেক্সট যাবো। দেখো আর আমাদের এই যে রাষ্ট্রপতির বিষয়, রাষ্ট্রপতির পদের বিষয়ে যাবতীয় তথ্য কিন্তু রয়েছে, সেটা হচ্ছে আমরা দেখবো, সেটা হচ্ছে আর্টিকেল কত ধারায়? আর্টিকেল 52 তে কিন্তু রয়েছে রাষ্ট্রপতির পদের বিষয়টি, আর আর্টিকেল 53 তে রয়েছে কিন্তু কি রাষ্ট্রপতির যাবতীয় প্রশাসনিক ক্ষমতা। এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে এবারটা আমরা দেখবো রাষ্ট্রপতির নির্বাচন। এইবারটা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্যতার দরকার হয়, কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হয়, ঠিক আছে? এইবারটা সেই যোগ্যতাগুলি কি কি? সেই যোগ্যতাগুলি আর দেখো, ভারতীয় নাগরিক হতে হবে অবশ্যই আর কি, ঠিক আছে? যে ভারতীয় নাগরিক হতে হবে, দেখো ন্যূনতম 35 বছর বয়স হতে হবে। রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন রকম লাভজনক পদ, অর্থাৎ কোন রকম রাজ্য এবং কেন্দ্র সরকারের অধীনে কোন রকম সরকারি চাকরি করা যাবে না, ক্লিয়ার? আবার অনেক জায়গায় কোনো বইতে তোমরা এটাও লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। লোকসভার সদস্য হওয়া বলতে লোকসভার সদস্য কিন্তু ওখানে কিন্তু একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে লোকসভার সদস্যদের বয়স কিন্তু 25 বছর লাগে, কিন্তু সেটা কিন্তু নয়, কিন্তু তার বয়স কিন্তু আমাদের হতে হবে 35। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আর বাদ বাকি যাবতীয় যোগ্যতা কিন্তু সেম, কিন্তু বয়সের ক্ষেত্রে কিন্তু 35 বছর লোকসভায়, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু আমাদের বয়সের যোগ্যতা লাগে আর বয়সের সীমা লাগে 35, ক্লিয়ার? তাহলে এইটুকু আমরা পেলাম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্যতা। এবারটা আমরা দেখো রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হওয়ার পদ্ধতিটা কিন্তু খুব সমৃদ্ধ আর কি ইনফরমেশন আছে তার ভিতরে, সেটা আমরা আলোচনা করব। এইবারটা দেখো রাষ্ট্রপতির পদের বিষয়ে আমরা পেলাম কত? 52 ধারায়, 53 ধারায় রাষ্ট্রপতির যাবতীয় প্রশাসনিক ক্ষমতা, যেহেতু রাষ্ট্রপতি হচ্ছে একজন প্রশাসনিক প্রধান রাষ্ট্রের। আর এইবারটা দেখো রাষ্ট্রপতির নির্বাচন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে যে নির্বাচন কত ধারায় রয়েছে আমাদের?
আর্টিকেল 54 এন্ড 55 এই দুটো জায়গায় কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে, বা 54 কিন্তু শুধু নির্বাচন বলে 54 হবে, ক্লিয়ার। এইবারটা দেখো, রাষ্ট্রপতি নির্বাচিত হন কি ইলেকটোরাল কলেজে, রাষ্ট্রপতি নির্বাচিত হন কি ইলেকটোরাল কলেজ, মানে যে সংস্থা কি রাষ্ট্রপতিকে কোনো সংস্থা মানে সংস্থা গঠিত হয় সেটা কি লোকসভা এবং বিধানসভা। দেখো খুব সুন্দরভাবে লেখা রয়েছে যে আর কি একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে করতে হয়। এই যে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্ব এবং রাষ্ট্রপতি নির্বাচনের যে নির্বাচিত হওয়ার জন্য যে কোটা ভোটটা প্রয়োজন হয়, এই বিষয়ে আমি একটা খুব সুন্দর একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের বানিয়ে দেবো, যাদের আর কি কোটা ভোট মানে কিভাবে রাষ্ট্রপতি নির্বাচন আর কি ভোট গ্রহণ করা হয়, কিভাবে সেই ভোটগুলো আর কি গণনা করা হয়, সেই বিষয়ে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ আমি ভিডিও তোমাদের বানিয়ে দেবো। এর পরের ক্লাসেই তোমরা সেটা দেখে নিতে পারবে, ক্লিয়ার। বলছে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে এবং প্রার্থীকে কোটা সংখ্যক ভোট পেতে, ঠিক আছে। এই কোটা ভোটের বিষয়টাও কিন্তু ওই ডিটেইলস কিন্তু যাবতীয় থাকবে ওই ভিডিওতে। দেখো এখন এই বিষয় এখন শুধু আমরা রাষ্ট্রপতির বিষয়টা দেখছি, নির্বাচনের অল ওভার দেখছি, অল ওভার এটা বলতে পারবো। এবারটা দেখো আর কি বলছে অংশগ্রহণকারী সদস্য হওয়ার আগে আর একটা অংশগ্রহণকারী সদস্যগুলি আমরা দেখে নিই কি অংশ পাবো যে পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা, ভালো করে মনে রাখতে হবে, পার্লামেন্টের উভয় কক্ষ আমরা জানি কি লোকসভা এবং রাজ্যসভায় আমরা জানি রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করতে পারে। এবার সেই মনোনীত সদস্যকে যদি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইয়ে করা হয় তাহলে কিন্তু সে তো রাষ্ট্রপতির পক্ষেই ভোট দেবে, সেই জন্য কিন্তু শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু রাষ্ট্রপতির অপসারণে কিন্তু অংশগ্রহণ করতে পারেন মনোনীতরা, ক্লিয়ার। আর রাজ্য আইনসভা, ভালো করে বুঝতে হবে, রাজ্য আইনসভা বা বিধানসভা নিম্নকক্ষ, ভালো করে বুঝতে হবে যে রাজ্য আইনসভা মানে কি সব রাজ্য, অনেক ক্ষেত্রে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে আমাদের ভারতের যেহেতু 6টি রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট অর্থাৎ বিধান মন্ডল রয়েছে, আর বাংলাগুলোতে বিধানসভা রয়েছে। এবার মানে বিধানমন্ডল আছে 6টি রাজ্যে তোমরা জানো। আর কি বলছে আর রাজ্য আইনসভা বা নিম্নকক্ষ বলেছে কিন্তু, অর্থাৎ যে জায়গায় যে রাজ্যগুলিতে রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট তাদের নিম্নকক্ষ আমরা জানি যে রাজ্য আইনসভার নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা, অর্থাৎ বিধানসভার সদস্যরাই কিন্তু আর কি নিম্নকক্ষে শুধু নির্বাচিত সদস্যরা কিন্তু অংশগ্রহণ করবে। আর কি দিল্লি এবং পুদুচেরি বিধানসভার কিন্তু নির্বাচিত সদস্যরা, ঠিক আছে। মনে রাখবে দিল্লি হচ্ছে আমাদের ন্যাশনাল টেরিটরি, ঠিক আছে, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, এবং পুদুচেরিও কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু তাহলে দেখো তাহলে কেন্দ্রশাসিত অঞ্চলে বলে শুধুমাত্র 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে, সেই দুটো হচ্ছে দিল্লি এবং পুদুচেরি। সেটা হচ্ছে কততম অ্যামেন্ডমেন্টে, 70তম অ্যামেন্ডমেন্ট 1992 কিন্তু এই সংশোধনীটা করা হয়েছে, ক্লিয়ার। তাহলে কি কোন দুটি, এবার তোমার আমাদের কোশ্চেন দিয়ে দিতে পারে কোন দুইটি মানে কেন্দ্রশাসিত অঞ্চল আর কি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ক্লিয়ার। তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে দিল্লি বা পুদুচেরি, বা তোমাদের কোনো একটা দিল্লি বা পুদুচেরির মধ্যে কোনো একটা রাজ্যের নাম দিয়ে বলতে পারে আর কি যে নিম্নোক্ত কোন রাজ্যটি আর কি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে। আমাদের তাহলে এই বিষয়গুলো জানি রাখতে হবে, নাহলে কিন্তু আমরা সঠিক উত্তর করতে পারবো না। আর কি রাষ্ট্রপতি নির্বাচিত হন কি ইলেকটোরাল কলেজ দিয়ে, বা ইলেকটোরাল কলেজে অংশ নিতে পারে এই যে 3টে যে লাইন রয়েছে, এই 3টে লাইনের কোনো একটি অপশনে দিতেই পারে। আমাদের সেই জন্য প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। আর একটা বিষয় এখানে বলার, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য যে তার যে মানে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আর কি প্রস্তাব যে 50 জন সদস্য দ্বারা আর কি উপস্থাপক কি 50 জন উপস্থাপক আর কি আর 50 জন দ্বারা কি সমর্থিত হতে হয়, ক্লিয়ার। এই দুটো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যে কোনো রাষ্ট্রপতির আর কি নাম প্রস্তাব করার জন্য আর কি 50 জন উপস্থাপক এবং 50 জন দ্বারা আর কি প্রথম 50 জন দ্বারা কিন্তু সেই নাম প্রস্তাব করতে হবে, আর পরবর্তী 50 জন দ্বারা সেই প্রস্তাবকে সমর্থন করতে হবে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কিন্তু কত 15,000 টাকা জমানত দিতে হবে, 15,000 টাকা জমানত অর্থাৎ কষান মানি দিতে হবে। এই 15,000 টাকা তিনি যদি 6 ভাগের 1 ভাগ যদি ভোট 6 ভাগের 1 ভাগ যদি ভোট না পান, যদি সেই পদপ্রার্থী আর রাষ্ট্রপতি পদপ্রার্থী যদি 6 ভাগের 1 ভাগ মোট যে ভোটার তার 6 ভাগের 1 ভাগ যদি ভোট না পান, তাহলে কিন্তু তার এই কষান মানি অর্থাৎ বা জমানত কিন্তু ফেরত দেওয়া হয় না। ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এগুলো থেকে জেনারেলি কোশ্চেন দেয় না, তবুও আমি জানার জন্য তোমাদের বলে দিলাম, ক্লিয়ার। বা কোশ্চেন দিয়েও দিতে পারে যে কত শতাংশ ভোট না পেলে রাষ্ট্রপতির জমানত ফেরত দেওয়া হয়নি, ক্লিয়ার।
এটা মনে রাখবে। চলো পরবর্তী দেখো শপথ গ্রহণ। ঠিক আছে, শপথ গ্রহণ কত ধারায় রয়েছে? রাষ্ট্রপতির শপথ গ্রহণ রয়েছে আমাদের 60 ধারায়। রাষ্ট্রপতির শপথ গ্রহণ রয়েছে আর্টিকেল 60 তে, অর্থাৎ ভারতীয় সংবিধানের 60 ধারায় বা আর্টিকেল 60 তে রয়েছে আমাদের শপথ গ্রহণ। এইবার শপথ গ্রহণ কে করান? রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করান সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতি। ক্লিয়ার? শীর্ষ বিচারপতি বা তার অনুপস্থিতিতে কি করেন? বয়স জ্যেষ্ঠ বিচারপতি, সুপ্রিম কোর্টের বয়স জ্যেষ্ঠ বিচারপতি। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। আর কি বলছে? নিজের দায়িত্ব পালন কি মানে কি বলে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে? এখান থেকে কোশ্চেন আসবে না, তবু দেওয়া রয়েছে নিজের দায়িত্ব পালন করবেন যথাযথভাবে, সংবিধানকে সংরক্ষণ রক্ষা ও সমর্থন করবেন। ঠিক আছে, আর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবেন। আমাদের কোশ্চেন দেয় না, তবু দিয়ে দিতেই পারে যে এই বিষয়টা দিয়ে কি রাষ্ট্রপতির কর্তব্য কি, এই বিষয়টা কি, এবার রাষ্ট্রপতির শপথ গ্রহণের একটি বিষয় দিতেই পারে কোশ্চেন। মানে কোশ্চেন এখন কোথা থেকে দেবে তার কিন্তু কোনো কেউ বলতেই পারবে না যে কোশ্চেন ঠিক কোন জায়গা থেকে দেবে। বুঝে গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। এইবারটা হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট কি? আর্টিকেল 61। এটা কিন্তু এবারটা কি বলছে? এটা একটি আধা বিচার বিভাগীয় প্রশ্ন। রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট এটা হচ্ছে কি আধা বিচার বিভাগীয় প্রক্রিয়া। এটা আমাদের মনে রাখতে হবে যে কোশ্চেন আমাদের দিয়ে দিতে পারে যে এটি কেমন প্রক্রিয়া, বিচার বিভাগীয় প্রক্রিয়া, আধা বিচার বিভাগীয় প্রক্রিয়া, প্রশাসনিক প্রক্রিয়া, বিভিন্ন অপশন দিতে পারে। কি আমাদের কিন্তু জানতে হবে যে আধা বিচার বিভাগীয় প্রক্রিয়া। রাষ্ট্রপতি এই অপসারণের প্রস্তাব যে কোনো পক্ষে কিন্তু উত্থাপন করা যায়, লোকসভা রাজ্যসভা উভয় যে কোনো পক্ষে। রাষ্ট্রপতি কেবলমাত্র তাহলে কি বিষয়ে মানে কোন কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়? সংবিধান ভঙ্গের অভিযোগে। রাষ্ট্রপতি তাহলে কি সংবিধান ভঙ্গের অভিযোগে কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। শুধুমাত্র কি রাষ্ট্রপতির কোন অপরাধ বলতে রাষ্ট্রপতির একটা কারণে অপসারণ করা যায়, সেটা হচ্ছে যদি কোনো কারণে সংবিধান ভঙ্গ করেন। আর এই প্রস্তাব বলে দিলাম, এই প্রস্তাব পার্লামেন্টের উভয় পক্ষে উত্থাপন করা যায়। এই প্রস্তাব পার্লামেন্টের উভয় পক্ষে উত্থাপন করা যায়। আর এক বলছে যে প্রস্তাব উত্থাপনের জন্য সংশ্লিষ্ট পক্ষে 1/4 সদস্যের স্বাক্ষরিত সমর্থন প্রয়োজন। অর্থাৎ এই যে প্রস্তাব উত্থাপন করা হবে তার জন্য সংশ্লিষ্ট যে পক্ষে আর কি, অর্থাৎ যদি রাজ্যসভায় হয় তাহলে রাজ্যসভার 1/4, যদি লোকসভায় হয় তাহলে লোকসভার 1/4 সদস্যের কিন্তু সমর্থন প্রয়োজন হয়। বোঝা গেল? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর কি এই 14 দিন পূর্ব, এই যে প্রস্তাব উত্থাপনের 14 দিন পূর্ব কিন্তু নোটিশ জারি করতে হয়। ঠিক আছে, কোশ্চেন কিন্তু এখানে দিয়ে দেয় অনেকবার যে কতদিন পূর্ব নোটিশ জারি করতে হয় সদস্যদের। ঠিক আছে, রাষ্ট্রপতির অপসারণের প্রস্তাব। আর কি প্রস্তাব পাশের জন্য সেই পক্ষের, ভালো করে মনে রাখতে হবে, প্রস্তাব পাশের জন্য সেই পক্ষের, অর্থাৎ যে পক্ষে, যেহেতু উভয় পক্ষে উত্থাপন করা যায়, অর্থাৎ যে পক্ষে উত্থাপন করা আছে সেই পক্ষের 2/3, ভালো করে দেখো, 2/3 সমর্থন দরকার। প্রথমে আর কি যে মানে উভয় পক্ষের 2/3 সমর্থন দরকার, কিন্তু প্রথমে যে পক্ষে উত্থাপন হচ্ছে সেই পক্ষে কিন্তু সেই পক্ষের যে আর কি সদস্য সংখ্যার 2/3 সমর্থন প্রয়োজন। তারপরে কিন্তু সেই প্রস্তাব পাশের জন্য পরবর্তী কক্ষে পাঠানো হবে। আবার সেই পক্ষে কিন্তু 2/3 সমর্থনই লাগবে। ঠিক আছে, পরবর্তী কক্ষে পাঠানো। দেখো তারপরে দেখো রেড কালার করে একটা গুরুত্বপূর্ণ জায়গা লেখা, উভয় পক্ষের মনোনীত সদস্যরা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে, মানে আর কি রাষ্ট্রপতির কিন্তু রাজ্য আইনসভার সদস্য, দিল্লি ও পুদুচেরি আইনসভার সদস্যরা অংশ নিতে পারে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি হলো? তাহলে দিল্লি রাজ্য আইনসভার সদস্যরা এবং দিল্লি এবং পুদুচেরি আইনসভা, তাহলে দিল্লি এবং পুদুচেরি কিন্তু আর কি ন্যাশনাল মানে আর কি কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে, ইউনিয়ন টেরিটরি। সেই দুটি মানে সেই যেহেতু দিল্লি এবং পুদুচেরিতেও কিন্তু রাজ্য আইনসভা আছে, কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আবার কি উভয় পক্ষের মনোনীত সদস্যরা এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন। মানে কি রাজ্যসভা এবং লোকসভার আর কি মনোনীত, আমি একটু আগে মানে আর কি আগের স্লাইডটাই বলে দিয়েছি যে উভয় পক্ষের মনোনীত সদস্যরা কিন্তু মানে নির্বাচনে কিন্তু অংশ নিতে পারেন না, কিন্তু অপসারণে কিন্তু অংশ নিতে পারে। আর কি বলি, কিন্তু রাজ্য আইনসভার সদস্যরা, অর্থাৎ রাজ্য আইনসভার সমস্ত রাজ্যের আইনসভার এবং দিল্লি পুদুচেরি আইনসভার সদস্যরা কিন্তু অংশ নিতে পারে না। ক্লিয়ার? অর্থাৎ যে এমএলএরা কিন্তু রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে কিন্তু অংশ নিতে পারে না। তাহলে কিন্তু তোমাদের বোঝাতে পেরেছি। যদি কারোর স্ক্রিনশট নেওয়ার দরকার তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। চলো এগোবো। দেখো নেক্সট কি,
এবার পদ শূন্য হয় কত, আমাদের রাষ্ট্রপতির শূন্য পদ আছে কত 62 ধারা, ঠিক আছে। শূন্য পদ কি কি কারণ হয়, রাষ্ট্রপতি আর কি যে রাষ্ট্রপতি যদি কোনো রাষ্ট্রপতি মারা যায়, যদি কোনো রাষ্ট্রপতি যদি বা ইমপিচমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়, ঠিক আছে, বা যদি রাষ্ট্রপতি নিজে পদত্যাগ পত্র জমা দেয়, অর্থাৎ রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দেয় কার কাছে, রাষ্ট্রপতি কিন্তু উপরাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র জমা দেবে। এই কয়েকটি কারণে কিন্তু রাষ্ট্রপতি মানে ওই পদ শূন্য হয়, তখন কিন্তু ইমিডিয়েটলি নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। ক্লিয়ার? দেখো এইবারটা বলছে শাসন সংক্রান্ত ক্ষমতা, খুব গুরুত্বপূর্ণ জায়গা, রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা। আমরা এবার দেখবো রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা। আমি প্রথমেই বলেছি যে প্রশাসনিক ক্ষমতা কিন্তু রয়েছে 53-তে, আর্টিকেল 53-তে কিন্তু রয়েছে রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতা। কেন্দ্র সরকারের যাবতীয় শাসন কার্য রাষ্ট্রপতির নামে কিন্তু পরিচালিত হয়। আমি বলেছিলাম যে প্রথমে যে তোমাদের একটা বিষয় বললাম যে গাড়ি যে একটা কার ওনারের একটা যে কনসেপ্ট, অর্থাৎ মানে গাড়ির মালিক কিন্তু যদি কোনো যদি মানে গাড়ির মালিক আছে আর কি গাড়ির ড্রাইভার আছে, যদি যাবতীয় গাড়ির পেপারস পত্র কিন্তু থাকে গাড়ির মালিকের নামে, গাড়ি অপারেট করে কিন্তু প্রধানমন্ত্রী। অর্থাৎ দেখো যে সরকারের যাবতীয় শাসন কার্য রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়, ঠিক যেমন গাড়ির মালিকের যাবতীয় কার্য কিন্তু রাষ্ট্রপতির নামে মানে আর কি সম্পাদিত হয়, ঠিক আছে। আর ড্রাইভারের কাছে কি অথরাইজ দেওয়া থাকে যে তুমি এই যাবতীয় কাজ আর কি করো, ঠিক আছে। তিনি প্রধানমন্ত্রী এবং তার পরামর্শে মন্ত্রীদের নিয়োগ করেন, তাহলে প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, এবং প্রধানমন্ত্রী নিয়োগ হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রীর সুপারিশে কিন্তু মন্ত্রী পরিষদের কিন্তু বা মন্ত্রীদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। আর কি বা তোমাদের যদি কোশ্চেন আসে যে মন্ত্রীদের নিয়োগের সুপারিশ করেন কে, তাহলে কিন্তু বলতে হবে যে প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। এছাড়াও তিনি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের শীর্ষ বিচারপতি ও বিচারপতিদের কিন্তু নিয়োগ করেন, এবং কি কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল, মহাহিসাব নিয়ামক যেটা কি অ্যাটর্নি জেনারেল, সমস্ত রাজ্যের কি রাজ্যপালদের, ইউপিএসসি সদস্যরা এবং নির্বাচন কমিশন, অর্থ কমিশন, আন্তঃরাজ্য পরিষদের প্রভৃতি সদস্যদের কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন। এগুলো থেকে অনেকবার কোশ্চেন এসেছে যে অমুক সদস্যদের কে নির্বাচিত করেন, ঠিক আছে। তাহলে কাদের নির্বাচিত করেন, রাষ্ট্রপতি নির্বাচন মানে আর কি নিযুক্ত করেন প্রধানমন্ত্রীকে। আর কাকে করে, যে হাইকোর্ট এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও আর কি বা শীর্ষ বিচারপতি ও বিচারপতিদের নিয়োগ করেন। আর কি ক্যাগ এন্ড কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেলের সদস্যদের। আর কাদের করেন, ইউপিএসসি সদস্যদের করেন। আর করেন কি সমস্ত রাজ্যের রাজ্যপালদের করেন। আর করেন নির্বাচন কমিশনের সদস্য, অর্থ কমিশনের সদস্য এবং কি আন্তঃরাজ্য পরিষদের সদস্যদের কিন্তু যে রাষ্ট্রপতি নিয়োগ করে, সেটা কিন্তু রাষ্ট্রপতির প্রশাসনিক ক্ষমতার ভিতরে পড়ে, যেটা রয়েছে আর্টিকেল 53-তে। আশা করছি আমি বোঝাতে পেরেছি, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতেই পারো। চলো নেক্সট দেখো। এবারটা বলছে আইন সংক্রান্ত ক্ষমতা। বলছে রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা কত রয়েছে, 108, 111 এবং 123 ধারা। এর ভিতরে কিন্তু 108 ধারাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমরা বলবো। বলছে রাষ্ট্রপতির কতগুলি আইন সংক্রান্ত ক্ষমতা রয়েছে, ঠিক আছে। তিনি পার্লামেন্টের অধিবেশনের আহ্বান করেন, এখানে মনে রাখতে হবে পার্লামেন্টের অধিবেশনের আহ্বান স্থগিত এবার কি মনে করলে ভেঙে দিতে পারে, অর্থাৎ মনে করলে তিনি কিন্তু পার্লামেন্টকে ভেঙে দিতে পারে। আর কি পার্লামেন্টের প্রথম অধিবেশন, অর্থাৎ যখন যে নির্বাচন হওয়ার পরে যে প্রথম অধিবেশন হবে, সেই অধিবেশনের আহ্বানও কিন্তু করে রাষ্ট্রপতি। আর কি মানে যৌথ অধিবেশনের আহ্বানও কিন্তু করবে। দেখো লেখা রয়েছে যে প্রথম অধিবেশন, অর্থাৎ যে আমাদের কোশ্চেন এইভাবে দিয়ে দিতে পারে যে আর কি নবনির্বাচনের পরে আর কি যে প্রথম অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি। যদি যৌথ আর কি অধিবেশনের আহ্বান করেন কে, তাহলেও কিন্তু রাষ্ট্রপতি হবে। এবং কি প্রথম অধিবেশন এবং যৌথ অধিবেশনে কিন্তু বার্তা প্রেরণ বা ভাষণ দেন কে, রাষ্ট্রপতি, মনে রাখতে হবে। যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে হচ্ছে যে স্পিকার, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে খুব ভালো করে। আর এই যে যৌথ অধিবেশন, আমি বললাম প্রথমে যে 108 ধারার বিষয়টা, এই যে যৌথ অধিবেশনটা কিন্তু রয়েছে আমাদের বা জয়েন্ট সিটিং রয়েছে আমাদের কত, 108 ধারায়। রাষ্ট্রপতি 108 ধারার মধ্যে কিন্তু জয়েন্ট সিটিং কখন হয়, যখন আর কি কোনো বিল নিয়ে আর কি যে বাদানুবাদ সৃষ্টি হয়, ডেডলক সিচুয়েশন তৈরি হয়, সেই জন্য কিন্তু তখন কিন্তু রাষ্ট্রপতি ওই যে 108 ধারা মোতাবেক কিন্তু জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশনের আহ্বান করেন। আর যৌথ এখান থেকে কোশ্চেন আছে, যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন,
রোজ অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেন হচ্ছে যে অধ্যক্ষ। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখতে হবে। ওই যে বার্তা প্রেরণ করা, বার্তা প্রেরণ বা ভাষণ দেওয়া, বাংলা কথা একদম সোজা কথাই বলে। এছাড়াও রাজ্যসভায় যে 12 জন সদস্য আছে, রাজ্যসভার ভোটে 12 জন সদস্যকে মনোনীত করেন, আমি আগেই বললাম। তিনি লোকসভার অধ্যক্ষ এবং উপ অধ্যক্ষ এবং রাজ্যসভার সভাপতি এবং সহসভাপতি। তাহলে ভালো করে দেখো, লোকসভার অধ্যক্ষ এবং উপ অধ্যক্ষ এবং লোকসভার সংসদের যে নিম্নকক্ষ, ঠিক আছে, রাজ্যসভার সভাপতি এবং সহসভাপতি, রাজ্যসভার সভাপতি এবং সহসভাপতি এর অনুপস্থিতিতে সবার মধ্যে একজনকে কিন্তু সভাপতি হিসেবে নিযুক্ত করেন। যদি এই 4 জন ব্যক্তি অনুপস্থিত থাকে তাহলে সবার মধ্যে থেকে একজনকে তিনি কিন্তু সভাপতি হিসেবে নিযুক্ত করতে পারেন সেই সভা পরিচালনা করার জন্য। ক্লিয়ার? তাহলে দেখো, এবার আমরা এগোবো। এবার হচ্ছে আইন সংক্রান্ত ক্ষমতা। আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে আমরা কি দেখলাম যে নির্বাচন কমিশনের পরামর্শে দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন কত সাল? এটা হচ্ছে যে দলত্যাগ বিরোধী আইন হচ্ছে 1985। দলত্যাগ বিরোধী আইনের ভিত্তিতে পার্লামেন্টের কোন সদস্যকে অযোগ্য ঘোষণা করতে পারে। ঠিক আছে? তাহলে রাষ্ট্রপতি কোন আইনের ভিত্তিতে আর কোন পার্লামেন্টের কোন সদস্যকে অযোগ্য ঘোষণা করতে পারে, সেটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন বা 1985। ক্লিয়ার? আর পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন, তাহলে পার্লামেন্টে যখন অধিবেশন বন্ধ থাকে কি অর্ডিন্যান্স জারি করতে পারে। তাহলে দেখো যে রাষ্ট্রপতি কখন পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন কে অর্ডিন্যান্স জারি করতে পারেন, এটা কিন্তু রাষ্ট্রপতি হবে, কখনোই ভুল করে প্রধানমন্ত্রী করলে হবে না। আর কি ক্যাগ অর্থ কমিশন, ক্যাগ কি অর্থ কমিশনের রিপোর্ট তার কাছে জমা হয়। এবার যে ক্যাগ যে রিপোর্ট, যে ক্যাগ হচ্ছে কি বাংলায় বললে মহা হিসাব নিয়ামক, অর্থাৎ যে আর কি যাবতীয় সরকারের যাবতীয় যে ব্যয় হয় সেই ব্যয়ের যাবতীয় কিন্তু হিসাবের পরীক্ষা করা, সেটা কিভাবে মানে সেটাকে সুষ্ঠুভাবে ব্যয় হয়েছে কিনা সেই বিষয়ে পরীক্ষা করাই কাজই কিন্তু ক্যাগের। ক্লিয়ার? সেই ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্ট যে সরকারের যাবতীয় যে আর্থিক বছরের যাবতীয় যে খরচ, সেই খরচের হিসেব মানে আর কি খরচ হয়ে যাওয়ার পরে কিন্তু যে সঠিকভাবে যে প্রকল্পে ব্যয় হয়েছে সেই প্রকল্পে সঠিক ব্যয় হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা কিন্তু ক্যাগ। অর্থাৎ এই ক্যাগ যে রিপোর্টটা পেশ করে সেই রিপোর্ট কিন্তু ক্যাগ ডাইরেক্ট কিন্তু পার্লামেন্টে পেশ করতে পারে না। ক্যাগ কিন্তু রিপোর্ট পেশ করে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি কিন্তু এই বিষয়টা আর কি ক্যাগের রিপোর্ট আর কি তিনি তিনি পেশ করতে পারেন বা তার নিযুক্ত কোনো ব্যক্তি কিন্তু পার্লামেন্টে এই বিষয়টি পেশ করা, অর্থাৎ ক্যাগের রিপোর্ট। ঠিক আছে? অর্থ কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে কিন্তু রাষ্ট্রপতির কাছে জমা পড়ে, সেই রিপোর্টে কিন্তু রাষ্ট্রপতি আর কি মানে এই অনুমতি ছাড়া কোনো কি বলছে পার্লামেন্টে পেশ করে না। রাষ্ট্রপতির দায়িত্ব আছে, সে রাষ্ট্রপতি নিজে করতে পারেন বা তার নিযুক্ত কোনো ব্যক্তিকে দিয়ে তিনি কিন্তু এই রিপোর্ট পেশ করাতে পারেন। আর কি রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে পারে না, অর্থাৎ ফাইনাল টাচ কিন্তু রাষ্ট্রপতি। অর্থাৎ আমি বলেছিলাম যে তোমরা এই গাড়ির কনসেপ্টটা কিন্তু মনে রাখবে, সে তুমি ড্রাইভার যাবতীয় কিন্তু এটা করতে হবে সেটা করতে হবে যাবতীয় বলেন, রাষ্ট্রপতি যদি ফাইনালি অনুমতি না দেন, অর্থাৎ গাড়ির মালিক যদি অনুমতি না দেন, তাহলে কিন্তু সে কোনোভাবে সেই কোনো কিছুই করতে পারবে না। ক্লিয়ার? এই হলো ব্যাপার। চলো দেখো, এবারটা বলছে ভেটো। ভেটো রাষ্ট্রপতির ভেটো দানের ক্ষমতা কত ধারা রয়েছে? আর্টিকেল 111, অর্থাৎ 111 ধারায় রয়েছে কিন্তু রাষ্ট্রপতির ভেটো। এইবার এই ভেটো কিন্তু 4 প্রকারের ভেটো। ভেটোটা কি? ভেটো হচ্ছে যে আইনের বিষয় মানে আমি একটু আগেই যে আলোচনা করলাম আগে স্লাইডে যে রাষ্ট্রপতির আর কি যে কি বললাম যে কোনো রাষ্ট্রপতির কোনো রকম যদি কোনো বিলে রাষ্ট্রপতি সম্মতি না দিলে কিন্তু কোনো বিল আইনে পরিণত হতে পারে না। ঠিক আছে? তার ভিতরে দুটো এক্সেপশন আছে, সেটা কিন্তু আমরা জেনে নেব। কি এবার বলছে মূলত 4 প্রকারের ভেটো আর কি হলে ভারতের রাষ্ট্রপতি 3 প্রকারের ভেটো প্রয়োগ করে থাকেন। দেখুন 4 প্রকারের ভেটো রয়েছে কি কি? এক হচ্ছে অ্যাবসলিউট ভেটো বা পূর্ণাঙ্গ ভেটো, সাসপেন্সিভ ভেটো বা যেটা মানে সাসপেন্স করে দেওয়া হয়, ঠিক আছে, সাসপেন্ড করে দেওয়া, কোয়ালিফাইড ভেটো আর কি পকেট ভেটো। এর ভিতরে কিন্তু ভারতীয় রাষ্ট্রপতি কোন কোন ভেটোগুলি করতে পারে সেটা হচ্ছে 1 নম্বর অ্যাবসলিউট ভেটো, সাসপেন্সিভ ভেটো আর কি পকেট ভেটো। এই তিনটি কিন্তু ভারতীয় রাষ্ট্রপতি করতে পারে, অর্থাৎ কোয়ালিফাইড ভেটো কিন্তু রাষ্ট্রপতি মানে আর কি ভারতে আর কি প্রয়োগ করে না আর কি রাষ্ট্রপতি। তাহলে আমরা দেখে নেব অ্যাবসলিউট ভেটো কি কি। অ্যাবসলিউট ভেটো কি? অ্যাবসলিউট ভেটো হচ্ছে যখন কোনো আইন আর কি মানে কোনো বিল আইনে, আমি প্রথমে বলেছি কোনো বিল আইনে পরিণত হবে না যতক্ষণ রাষ্ট্রপতি সম্মত দেবেন। ক্লিয়ার? রাষ্ট্রপতি সম্মতি দেবেন। তাহলে কি এই অ্যাবসলিউট ভেটো আর কি যদি রাষ্ট্রপতি কোনো বিলে আর কি তার কাছে স্বাক্ষরের জন্য বা অনুমতির জন্য যখন আর কি কোনো বিলকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, তিনি যদি সেই বিলে আর কি সম্পূর্ণরূপে আর কি সেই বিলটি খারিজ করে দেন আর কি, এই তো সেই খারিজ করে দেওয়ার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির আছে, সেটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো প্রয়োগ যদি তিনি করেন সেই বিলটি, তাহলে কিন্তু সেই বিলটি
সম্পূর্ণরূপে খারিজ হবে, সেই বিল কিন্তু পুনর্বিবেচনার জন্য আর কি যাবে না, সেখান থেকে একবারে খারিজ হয়ে যাবে। আর কি সাসপেন্সিভ ভেটো, অর্থাৎ সেই বিলকে রাষ্ট্রপতি পুনর্বিবেচনার জন্য আবার কিন্তু যে কক্ষ থেকে বিল থেকে এসে সেই কক্ষে কিন্তু আবার পুনরায় পাঠাতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে যে সাসপেন্সিভ ভেটো। এই ভেটোটা প্রয়োগ করে অর্থাৎ রাষ্ট্রপতি কোনো বিলকে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে। তাহলে আমরা দেখলাম যে আমাদের কোশ্চেন দিতে পারে যে পুনর্বিবেচনা রাষ্ট্রপতি কোন ভেটো প্রয়োগ করে কোনো বিলকে পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারে, সেটা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। আর কোয়ালিফাইড ভেটোটা কি? কোয়ালিফাইড ভেটোটা হচ্ছে যে যদি রাষ্ট্রপতি কোনো বিলকে বলে দিচ্ছি বিষয়টা, যে যদি কোনো বিলকে আর কি পুনর্বিবেচনার জন্য পাঠায় আর কি সেই কক্ষে, তাহলে কি হবে, সেই কক্ষ থেকে যদি আবার সেই বিলটি আর কি রাষ্ট্রপতি আর কি আরো অধিক সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয়ে আসে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি সেখানে কিন্তু সম্মতি দিতে বাধ্য। আর এখানে কিন্তু আরেকটা সাসপেন্সিভ ভেটোটা কিন্তু পুনর্বিবেচনার জন্য যদি পাঠায় রাষ্ট্রপতি পাঠিয়ে দেওয়ার পরে সেই বিল যদি আবার কিন্তু রাষ্ট্রপতির কাছে ফেরত আসে, তাহলে কিন্তু সেটা অধিক সংখ্যাগরিষ্ঠতায় পাশ না হলেও, অর্থাৎ পুনর্বিবেচনার জন্য যদি বিল গিয়ে আবার ফেরত আসে রাষ্ট্রপতির কাছে, তাহলে কিন্তু রাষ্ট্রপতি তাদের সম্মতি দিতে বাধ্য থাকেন, ঠিক আছে। সেই জন্য কিন্তু আর কি 3 নম্বরটা কিন্তু অতটা গুরুত্ব নেই, সেই জন্য কিন্তু 1, 2 আর 4 এর গুরুত্ব। আর হচ্ছে পকেট ভেটো। এই পকেট ভেটোটার গুরুত্ব খুব বিষয়, তার কারণ হচ্ছে যে পকেট ভেটো এমনই একটা ভেটো যে ভেটোটা প্রয়োগ করে রাষ্ট্রপতি কোনো বিলকে অনির্দিষ্টকালের জন্য কিন্তু স্থগিত করে দিতে পারে। যেহেতু আমাদের ভারতীয় সংবিধানে কোনো উল্লেখ করা নেই যে রাষ্ট্রপতি একটা বিলকে কতদিনের মধ্যে সম্মতি জানাবে, ঠিক আছে, সেই জন্য কিন্তু রাষ্ট্রপতি এই ভেটোটি অর্থাৎ পকেট ভেটো প্রয়োগ করে রাষ্ট্রপতি কোনো বিলকে অনির্দিষ্টকালের জন্য একদম ফেলে রাখতে পারে, ঠিক আছে, না সম্মতি দিয়ে বা সম্মতি তার বিরুদ্ধে কোনো বিষয় বলে তিনি কিন্তু না বলে আর কি তিনি এই পকেট ভেটো প্রয়োগ করে সেই বিলটিকে সম্মতি দিতে পারেন। এই জায়গাটায় আমরা মনে রাখতে হবে যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু মার্কিন রাষ্ট্রপতির থেকে এই পকেট ভেটোর বিষয় কিন্তু বেশি। তার কারণ হচ্ছে মার্কিন সংবিধানে কিন্তু কি আছে যে যে কোনো বিলকে কিন্তু রাষ্ট্রপতিকে 10 দিনের মধ্যে কিন্তু তার সম্মতি জানাতে হবে, অর্থাৎ এমন কোনো এমন সময়সীমা বেঁধে দেওয়া আছে। কিন্তু ভারতের রাষ্ট্রপতি কিন্তু এমন কোনো সময়সীমা বেঁধে দেওয়া নেই কোনো বিলকে আর কি আইনে পরিণত করার জন্য বা আর কি তার সম্মতি জানানোর জন্য। সেজন্য কিন্তু ভারতের আর কি রাষ্ট্রপতির ক্ষমতা এখানে কিন্তু খুব বেশি। আর একটা বিষয় মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি তাহলে পকেট ভেটো অনির্দিষ্টকালের জন্য ফেলে রাখতে পারে, তাহলে কোন বিলে রাষ্ট্রপতি পকেট ভেটো প্রয়োগ করতে পারেন না, সেটা হচ্ছে যে সংবিধান সংশোধনী বিল, অর্থ বিল আর কি বা রাজস্ব বিল 1। এটাকে ভালো করে মনে রাখতে হবে। রাষ্ট্রপতি কিন্তু এই দুটোতে কিন্তু পকেট ভেটো প্রয়োগ করতে পারেন না, ভালো বা এক কথায় মনে রাখতে হবে সংবিধান সংশোধনী বিল এবং রাজস্ব বিলে এই রাজস্ব বিল 1 এই দুটোতে কিন্তু রাষ্ট্রপতি কোনোভাবেই বা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এই দুটো থেকে কিন্তু কোশ্চেন আসে আমাদের। তাহলে আমরা এটুকু দেখলাম আজকে। দেখো, আর আজকে যেহেতু টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ, সেই জন্য এই একটা ছোট ক্লাসে কিন্তু সেটা সম্ভব না। এই জন্য আমরা আর যাবতীয় পরবর্তী ক্লাসে রাষ্ট্রপতির কূটনৈতিক ক্ষমতা, সামরিক ক্ষমতা, অর্থনৈতিক ক্ষমতা এবং আরো খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে রাষ্ট্রপতির ক্ষমতায়নের বিষয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমরা পরবর্তী ক্লাসে কিন্তু আলোচনা করে দেবো। সেটা তোমরা দেখো, সেটা প্রথমে এই ক্লাসটা তোমরা দেখে নিয়ে তারপরে কিন্তু সেকেন্ড পার্টটা দেখবে, তাহলে কিন্তু একদম রাষ্ট্রপতির বিষয়ে তোমাদের সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে। আজকের মতো ক্লাস এখানেই রাখছি। আর ক্লাস শেষ করার আগে আরেকটা ইনফরমেশন, যারা এরকমই খুব গুরুত্বপূর্ণ আর কি খুব যেহেতু প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আর কি কনসেপ্ট কিন্তু খুব জরুরি আর কি, তোমার যদি সমস্ত বিষয়ের ধারণা পরিষ্কার না থাকে তুমি সঠিক উত্তর করতে পারবে না। বর্তমান কোশ্চেনের যা প্যাটার্ন সেই বেসিসে তুমি যদি তোমার সমস্ত বিষয় আর কি একদম এরকমই প্রত্যেকটা বিষয় ভিত্তিক একদম ধারণা পরিষ্কার করে নিজের প্রিপারেশন করতে চাও, তাহলে কিন্তু তোমরা এসবি ইনস্টিটিউটের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যাও এবং নিজের প্রিপারেশন করো। আমরা তোমাকে আমাদের প্রত্যেকজন ফ্যাকাল্টি আছে খুব সুন্দরভাবে তোমাকে গাইড করবে, প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার বেসিক হয়ে যাবে একদম চাঙ্গা। তুমি তার জন্য কিন্তু যে কোনো পরীক্ষায় কিন্তু তুমি লড়াই করতে পারবে। আশা করবো। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য।